আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আজকে নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমরা ক্লাস নিচ্ছি অনার্স তৃতীয় বর্ষে গাণিতিক পদার্থবিদ্যা অংশ থেকে হ্যাঁ, প্রথম অধ্যায়ে। তো কোশ্চেনটা হচ্ছে, অবশেষ বা রেসিডিউ কৌশলের সাহায্যে প্রমাণ করতে হবে যে ইন্টিগ্রেশন 0 to 2 পাই ডি থিটা ডিভাইডেড 2 + cos θ ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড √3। এটা অনেক গুরুত্বপূর্ণ, জাতীয় বিশ্ববিদ্যালয় 2020, 18, 17 আরো অনেক সালে আসছে। সো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওটা দেখব। সো এখন আমরা যদি শুরু করি, তাহলে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটাকে ধরে নিতে পারি আমরা। ধরি আইডেন্টিটি আই ইজ ইকুয়াল টু 0 to 2 পাই ডি থিটা ডিভাইডেড 2 + cos θ। হ্যাঁ, তো এখানে যদি আমরা একটা একক ব্যাসার্ধের হুম, কোণটুর বিবেচনা করি, অর্থাৎ মড জেড ইকুয়াল টু 1 হবে তখন। সো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, মনে করি জেড ইকুয়াল টু e⁻i থিটা। ঠিক আছে? সো এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো ডি জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল আই থিটা, আই ডি থিটা। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এরকম একটা অংশ পাই, যেখানে কিনা আমরা লিখতেই পারি ডি থিটা ইকুয়াল টু ডি জেড ডিভাইডেড আই e⁻i থিটা। এটাকে আরো যদি একটু সিম্পলিফাই করি, ডি জেড ইকুয়াল টু আই জেড, e⁻i থিটা ইকুয়াল টু জেড ধরে নিয়েছিলাম প্রথমেই, এই অংশটাকে এখানে বসিয়ে দিচ্ছি। থিটা এর সীমা 0 থেকে 2 পাই এর জন্য জেড ইকুয়াল টু e⁻i থিটা। তো এটাকে যদি ওয়ালার ইকুয়েশনে ভেঙে নেই, তাহলে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে? আবার যদি বলি 1 ডিভাইডেড জেড ইকুয়াল টু 1 ডিভাইডেড e⁻i জেড আই থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস আই সাইন থিটা। আবার এটাকে এভাবেও লেখা যায়, মাইনাস আই থিটা। ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করে দিই, তাহলে কেমন হয় দেখি। অর্থাৎ যোগ করে দিই, জেড প্লাস 1 ডিভাইডেড জেড ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা। তো সাইন থিটা দেখা যাচ্ছে প্লাস মাইনাসে কেটে যাবে। ঠিক আছে? এখানে থাকলে হচ্ছে জেড প্লাস 1 ডিভাইডেড জেড প্লাস 2 cos থিটা। তো আমরা যদি cos থিটার মান বের করি, cos থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 2 হ্যাঁ জেড প্লাস 1 ডিভাইডেড জেড, এই মানটা থাকে cos এর জন্য। সো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম আই সমান এই ফাংশনটাকে। ঠিক আছে? তো এখন আমরা লিখতেই পারি, সুতরাং আই ইকুয়াল টু, যেহেতু পুরো কন্ট্রোল অর্থাৎ ক্লোজিং ট্রিঙ্গেল দিয়ে দেওয়া ফাংশনের, হ্যাঁ, সো সেক্ষেত্রে দেখা গেছিল এখানে ডি থিটার মানটা কত ছিল আমাদের। একেবারে এই ডি থিটার মানটা যদি আমরা বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমরা পাবো ডি জেড ডিভাইডেড আই জেড, অর্থাৎ
এই ডি থিটার মানটাকে আমরা এই অনুযায়ী বসিয়েছি, ঠিক আছে। প্রথমে এখান থেকে বসালাম, এই ডি থিটার মানটা বসে নিলাম, এরপর ডিভাইডেড 2 থাকলো প্লাস cos থিটা, এই cos থিটার মানটাকে আমরা এই cos থিটার মানটাকে বসালাম 1 ডিভাইডেড 2 জেড প্লাস 1 ডিভাইডেড জেড। একে যদি ছোট করি আমরা, তাহলে আমরা পাবো ডিজেড আইজেড ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 2 জেড প্লাস সরি জেড তো উপরে আছে এটা, তো জেড 1 ডিভাইডেড এটা হবে 2 জেড, ঠিক আছে। এটাকে যদি আরো একটু ভেঙে নেই ক্লোজ ইন্টিগ্রাল, তাহলে হবে এরকম 1 ডিভাইডেড আই জেড ডিজেড ডিভাইডেড, এখানে যদি আমরা লিখি 2 জেড কে নিতে পারবো, 2 জেড, 2 জেড কে নিলে 4 জেড প্লাস জেড স্কোয়ার হয় এটা প্লাস 1 হবে। তো আমরা এখন এই যে মানটা পাইছি, এই মানটাকে আমরা আরেকটু যদি ভেঙে দেখাই এটা কেমন হয়, সেটা হয় হচ্ছে এখানে সেটা হবে যেহেতু 2 জেড উপরে আছে 2 জেড ডিভাইডেড আই জেড ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল সি ডিজেড ডিভাইডেড সিম্পলিফাই করি জেড স্কোয়ার 4 জেড প্লাস 1। তো এটা একটা ফর্মুলা যেটা আই এর মান, হ্যাঁ। সো এখান থেকে যদি আমরা একটু দেখি, তাহলে যদি আমরা এখান থেকে এগোই তো মিশিয়ে দিতে হবে সামনের দিকে। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেন বা পরবর্তীতে পজ করে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এই সমীকরণটা যেটা পেলাম, ঠিক আছে, উক্ত সমীকরণ থেকে আমরা হরের মান থেকে পোল নির্ণয় করতে পারবো। কাজে এই হরের মান যেটা পাইছিলাম জেড স্কোয়ার প্লাস 4 জেড প্লাস 1 ইকুয়াল টু 0 ধরতে পারি। এই 0 ধরলে আমরা একটা জেটের একটা মূল নির্ণয় করতে পারবো, হ্যাঁ। দুইটার মূল নির্ণয় হবে, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণের একটা সিম্পলিফাই করার একটা মান জানি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে বীজ নির্ণয়ের জন্য দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কার্যত প্রযোজ্য, হ্যাঁ। সো এখানে আমরা তাহলে ডাইরেক্ট জিরোর মান নির্ণয় করতে পারবো। তাহলে মাইনাস বি সমান হচ্ছে এটা, তাহলে -4, ঠিক আছে, প্লাস মাইনাস যা আছে তাই থাকবে রুট ওভার মাইনাস বি স্কোয়ার যেহেতু 4, তাহলে 4 16 মাইনাস 4 এর মান হচ্ছে এখানে 1, এটা হচ্ছে এর মান, তো এখানে ইন্টু 1, আর সির মানও যেহেতু 1 আছে তাহলে 1 ডিভাইডেড 2 2 ইন্টু এর মান হচ্ছে 1, ঠিক আছে। সো এখানে জেটের দুইটা মূল নির্ণয় হয়। আচ্ছা, আমরা আরেকটু ভেঙে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। -4 প্লাস মাইনাস রুট 12 ডিভাইডেড 2, এটাকে যদি একটু ছোট করি, -4 প্লাস মাইনাস, যেহেতু এটাকে ভেঙলে 3 4 বার হয়, 4কে আবার রুট করা যায়, তখন বর্গমূল করলে হয় 2 রুট 3, 2। তো এটাকে যদি আমরা একটু 2 যদি কমন নেই, তাহলে -2 প্লাস মাইনাস রুট 3 হয়ে যায়, নিচে 2 থাকে, তবে এই 2 কেটে যাবে, ঠিক আছে। তো এই দুইটা যদি কেটে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা মান পাবো। তখন আমরা জেটের দুইটা বীজ পাবো, একটা হচ্ছে -2 প্লাস রুট 3, আর একটা হচ্ছে -2 মাইনাস রুট 3। যেহেতু এখানে লিখবো আমরা, যেহেতু -2 মাইনাস রুট 3 কন্টুরটির বাহিরে অবস্থান করে আমরা বাদ দিতে পারি, অর্থাৎ
শুধুমাত্র -2 প্লাস √3 এটা কন্ট্রোলের ভিতরে অবস্থান করার কারণে এটার দ্বারা এই পোলের দ্বারা পোলগামী রেসিডিউ নির্ণয় করব, নির্ণয় করি। তো রেসিডিউ নির্ণয় করতে গেলে আমরা একটু এই পাশে দেখবো, সেটা হচ্ছে আমরা রেসিডিউ ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট z টেন্ডস টু a z মাইনাস a ফাংশন অফ z। এটা একটা রেসিডিউয়ের নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে, রেসিডিউ বা আর। তো এখন যদি এটাকে বের করি আমরা, তাহলে এখানে লিমিট ছিল, ঠিক আছে, z মাইনাস a ইকুয়াল টু, এখানে আমরা ধরে নিতে পারি হচ্ছে এই যে পোলটা, তাহলে -2 প্লাস √3 z মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস √3, ঠিক আছে, এখানে ফাংশন অফ z। এখন একটা বিষয় হচ্ছে এই যে সমীকরণটা পাইছিলাম, এখান থেকে আমরা এফ অফ জেড এর মানটা বসাবো, ফাংশনের মানটা, ঠিক আছে। তো এফ অফ জেড এর মান বা ফাংশনের মানটা যদি আমরা বসাই, তাহলে এই মানটা আমরা বসিয়ে পাবো কোনটা, এখানে আসলে জেড জেড কেটে দেওয়া যায়, তাহলে এই মানটা আমরা বসাবো। সামনের দিকে একটু যদি আমরা যাই, তাহলে পাবো লিমিট জেড টেন্ডস টু -2 প্লাস 3 ঠিক আছে। তো এখানে যা ছিল তাই, জেড প্লাস 2 মাইনাস √3। তো এই মানটাকে আমরা বসাবো এখন, যদি এখানে, ঠিক আছে। তো এখানে উপরে 2 থাকে, 2 ডিভাইডেড i জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 1, ফাংশন অফ জেড এর মান এটা, ঠিক আছে। তো এখন যদি আমরা আর একটু লিখি, জেড প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড i হবে জেড, এটাকে ভাঙলে আমরা এটা পাবো এইভাবে, প্লাস 2 মাইনাস √3 জেড প্লাস 2 প্লাস √3, ঠিক আছে। এটা কিভাবে লিখতে পারি, যেহেতু এখানে হর আর লবটা কেটে যাবে, লব আর হরে, ঠিক আছে, তাহলে আমরা এখন রেসিডিউ ফর্মুলাকে পাবো। রেসিডিউ ফর্মুলাটা লিখতে পারবো, এই লিমিটের মানটা এখন যদি বসে দেই পাশে, তাহলে হবে 2 ডিভাইডেড জেড এর মানটা হচ্ছে আমরা জানি -2 প্লাস √3 প্লাস 2 প্লাস √3। তো 2 কেটে যাবে, তাহলে রেসিডিউ থাকলো হচ্ছে 2 ডিভাইডেড, আচ্ছা এখানে একটা আই ছিল পূর্বের আই, সো এখানে আই 2, দুইটা √3 থাকার কারণে 2√3 হয়ে গেল। সো এখানে 2 কেটে যাওয়া যায়, তাহলে এখন আমরা লিখতে পারি আর বা রেসিডিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড i √3। সো এই অংশটাকে যদি আমরা কোচির রেসিডিউ ফর্মুলায় বসাই, তাহলে এই জিনিসটা পাই, একটু দেখবো। যদি আমরা কোচির অবশেষ বা রেসিডিউ ফর্মুলায় যদি বসাই, ফর্মুলা হতে যদি করি, তাহলে আমরা জানি কোচির রেসিডিউ ফর্মুলা হচ্ছে 2 পাই i সামেশন অফ রেসিডিউ। সো রেসিডিউ এর মানটা ওখানে আমরা বসাবো, ইকুয়াল টু 2 পাই i, রেসিডিউ পাইছিলাম হচ্ছে 1 ডিভাইডেড i √3। তো i কেটে যাবে, তো থাকবে হচ্ছে 2 পাই ডিভাইডেড √3। তো যেহেতু i ইকুয়াল টু আমরা ধরছিলাম প্রথমে এই অংশটা, সো আমরা লিখতেই পারি অতএব 0 টু 2 পাই পুরো বৃত্তটা, হ্যাঁ, টু ডি থিটা ইকুয়াল টু 2 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 পাই √3। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রুট। তো আপনারা দেখলেন যে মানটা কেমনে প্রকট হলো,
সো এইভাবে রেসিডিউ থিওরিটা একটু ইকুয়েশনগুলো একটু বড় টাইপের, তো আমরা সামনে আরো রেসিডিউ থিওরি অর্থাৎ সাহায্যে আমরা এই কোশ্চেনগুলোর ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আজকে সমাধানটা কেমন লাগছে আপনারা সবাই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন এবং আমাদের গ্রুপের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।